এসআইআর নিয়ে তৃণমূল বিজেপি তুঙ্গে তরজা। কল্যাণের শহরে সুকান্ত, শ্রীরামপুরে সুকান্তর বাইক র্যালি, শ্রীরামপুরে বাইক মিছিলে সুকান্ত। কাল সুকান্তকে চ্যালেঞ্জ কল্যাণের, আজ কল্যাণের লোকসভা এলাকায় সুকান্তর মিছিল। মিছিল শেষে তৃণমূলকে ফের সুকান্তর হুঁশিয়ারি, ঝান্ডা ও ডান্ডার বাণী বিজেপি সাংসদের গলায়। সুকান্ত মজুমদার বেকার লোক, কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ ব্যানার্জির মতো ছুচোদেরকে ভয় পাবেন না, এদের মারিয়ে যেতে হয়। কালকে এত বড় বড় কথা বললো সে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেবো না, এত দম। কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? আই কল্যাণ দেখে যা বিজেপির ক্ষমতা। কি হলো আপনার? ফুস। আমার কর্মীরা আজকে ঝান্ডাও এনেছে, তার সাথে ডান্ডাও এনেছে। ভোট কি আর দিয়ে গেলাম, এই ঝান্ডা আর ডান্ডার বাণী তৃণমূলকে শোনাতে হবে। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় 15 মিনিট লাগবে না, পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে। তাহলে কল্যাণ দা এরপরে যদি খেলতে ডাকে, আমি শ্রীরামপুরের কর্মীদেরকে বলে দিচ্ছি ভালো করে খেলবে। আমি তো ওর মতো বেকার লোক নই যে যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াবো, খ্যাপা শিয়ালের মতো ঘুরে বেড়াচ্ছে। আমি আবার বলছি, এসআইআর থেকে নাম কেটে দিয়ে ও সিআইএসএফ সিআরপিএফ নিয়ে এসে শ্রীরামপুর পার্লামেন্টে একটা মানুষকে গুলি করে মারুক, সুকান্ত মজুমদারকে বাড়ি ফিরে যেতে দেব না। ওর বাবা নরেন্দ্র মোদী পারবে না ওকে বাড়ি ফিরে নিয়ে যেতে। হঠাৎ করে চলে গেছে, তুই নোটিশ দিয়ে দিতে পারছিস, আমিও চলে যেতাম, দেখতাম ওকে। ও তো সেই হিম্মত হয়নি। ছুঁচো মেরে হাত গন্ধ করবো কেন আজকে? সুকান্ত তুই আয়, ডান্ডা দিয়ে মারবি আয়, আমি তোকে ডান্ডা কোথায় পড়তে হয় দেখিয়ে দেবো। মোদি যতদিন আছে ততদিন এগুলো রয়েছে, মোদি না থাকলে কুকুর বিড়ালে সুকান্তদের টেনে নিয়ে তুলে চলে যাবে। ভোটার লিস্ট থেকে 100-রও বেশি নাম বাদ। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে চাঞ্চল্যকর অভিযোগ, আর এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। 26শে বিধানসভা ভোট। পশ্চিমবঙ্গে এসআইআর চালু করছে নির্বাচন কমিশন। উত্তর দিনাজপুরে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ। এই জেলারই গোয়ালপুকুরে 100-র বেশি ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ, যা নিয়ে জোর শোরগোল। তৃণমূলের দাবি, সম্প্রতি তারা ভোটার তালিকা সার্ভের কাজ শুরু করে, তখনই সামনে আসে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকে একের পর এক ভোটারের নাম বাদ গিয়েছে। নির্বাচন কমিশনের পোর্টালে নাম নেই, একজনের এপিক নম্বরে অন্যের নাম। যাদের নাম বাদ গিয়েছে তারা চিন্তায়। 2024-এ ভোট দিয়েছিল আর এখানে নাম কাটে গেছে। কি করে বুঝলেন? ইনকোয়ারি গেছিল, ইনকোয়ারিতে দেখা যাচ্ছে নাম নাই। কি চাইছেন এখন? ভোটার লিস্টে নাম উঠাবো না। কি করে কাটানো আমি তো জানি না। এখন যখন আমি ইনকোয়ারি গেল আমার কাছে, তাই বললো যে আপনার নাম নাই। আমি এখানে আসছি, বেলার কাছে আছি। ভোটার তালিকায় যাদের নাম বাদ গিয়েছে তাদের নিয়ে গোয়ালপুকুর 1 নম্বরের বিডিওর দ্বারস্থ হন তৃণমূল ব্লক সভাপতি। সকলের নাম তালিকায় তোলার আবেদন করেন। 102 জনের মতন নাম কিন্তু ডিলিট হয়ে গেছে। 100% চক্রান্ত, বিজেপির একদম চক্রান্ত এটা। মহারাষ্ট্রতে যেভাবে কারচুপি করে ওখানে দখল করলো, তারপরে দিল্লিতে আমরা দেখলাম, তারপর হরিয়ানাতে দেখলাম। এখন লক্ষ্য হচ্ছে, টার্গেট হচ্ছে ওনাদের বাংলাটাকে দখল করার জন্য এগুলো কারচুপি করছে ওরা। গোয়ালপুকুরের বিডিও বা গোয়ালপুকুরে যাদেরকে বিএলওর দায়িত্ব দেওয়া আছে, সেই সমস্ত বুথ লেভেল অফিসার, তারাই বলতে পারবে কার নাম কেটেছে, সেটা কেন কেটেছে। সেই জবাব তো বিএলওকে দিতে হবে। বিএলওর উপরে যে আছেন বিডিও, সেই জবাব বিডিওকে দিতে হবে। এখানে তো বিজেপি ভোটার লিস্ট তৈরি করেনি। গোয়ালপুকুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। 6 বছর ধরে চুপ করে থাকায় রাজীব কুমার মামলায় সিবিআই এর আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তীব্র ভর্ৎসনা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। বছর ধরে চুপ, তাই রাজীব কুমার মামলায় সিবিআই এর আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তার আগে দেশের শীর্ষ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। 2019 সালে রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। 3 দিনের মধ্যে হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। তারপর 6 বছর কেটে গিয়েছে। রাজীব কুমারকে হেফাজতে চেয়ে কোনো আবেদন করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর গত সোমবার রাজীবের আগাম জামিন খারিজের আবেদন নিয়ে শীর্ষ আদালতে পৌঁছয় সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি বি.আর. গাভাই। কেন্দ্রের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রশ্ন করেন, 6 বছর আগে আগাম জামিন নেওয়া হয়েছে, আপনারা এতদিন এই নিয়ে ভাবেননি কেন? সলিসিটর জেনারেল তখন বলেন, কলকাতায় সিবিআই তদন্তকারীদের আটক করা এবং সিবিআই অফিসারের বাড়িতে হামলার যে মামলা চলছে তার সঙ্গে এটাও শোনা হোক। প্রথমে মামলাটি শুনতেই রাজি হচ্ছিলেন না প্রধান বিচারপতি। তারপর সলিসিটর জেনারেল অনুরোধ করলে তিনি আরও একদিন শুনানির অনুমতি দেন। শুক্রবার ছিল সেই শুনানি। সিবিআই এর হয়ে সওয়াল করতে উঠে সলিসিটর জেনারেল ফের বলেন, কলকাতায় সিবিআই অফিসারদের গ্রেপ্তার করা হয়েছিল, জয়েন্ট ডিরেক্টরের বাড়িতে হামলা হয়েছিল, গোটা সিস্টেম এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত রাজীব কুমারকে বাঁচাতে নেমে পড়েছিলেন, বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলেন। যদিও এই সব কথায় গুরুত্ব দেননি প্রধান বিচারপতি। সলিসিটর জেনারেলের উপর কিছুটা বিরক্তই হন তিনি। সিবিআই এর আর্জি খারিজ করে দেন। আজকে 7 বছর ধরে যে অভিযোগ সিবিআই করছিল এবং করে যেভাবে রাজীব কুমারের কাস্টাডি চাইছিল, আজকে প্রমাণ হয়ে গেল যে অভিযোগগুলো যেদিন থেকে উনি ইন্টারিম প্রোটেকশন পেয়ে গেলেন তারপর থেকে একবারের জন্য আর সিবিআই ওনাকে ডাকলেন না। তার কারণটা হচ্ছে মেটেরিয়াল নেই। একটা মিথ্যার উপর ভিত্তি করে কতদিন একটা কেস চলতে পারে? প্রমাণিত হয়ে গেল রাজ্য সরকার সঠিক, রাজীব কুমার সঠিক এবং পুরো ব্যাপারটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। 2021-এর ইলেকশনের আগেও এই কেসটাকে জ্যান্ত করা হয়েছিল, আবারও এই কেসটাকে জ্যান্ত করার চেষ্টা হয়েছিল। ইনভেস্টিগেটিং এজেন্সিদের দিয়ে কখনো ভোট হয় না। সারদা কাণ্ডে মূল মামলার শুনানি চলবে আগের মতোই। 8 সপ্তাহ পর সেই মামলার শুনানি। নিউজ 18 বাংলা। পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি। প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। প্রাক্তন ডেপুটি এনএসএ কে মধ্যস্থতাকারী নিয়োগ কেন্দ্রের। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে কি আপত্তি, কোথায় আপত্তি, আবিরের কাছ থেকে জানবো আরো ডিটেল। আবির, দেখো, গত 2011-র 18ই জুলাই রাজ্য, কেন্দ্র এবং গোর্খা জনমুক্তি মোর্চা তাদের 3 জনের মধ্যে যে সমঝোতা, তাদের উপস্থিতিতে যে জিটিএ গঠন করা হয় এবং দার্জিলিং, কালিম্পং এবং তরাই ডুয়ার্সের কিছুটা অংশ নিয়ে যে জিটিএ অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসাবে সেখানে কাজ করে এবং যখন এটি তৈরি করা হয়েছিল তখন হচ্ছে সোশিও ইকোনমি, শিক্ষাগত, পরিকাঠামোগত, সেখানকার ভাষা এবং সেখানকার যে সমস্ত কমিউনিটির মানুষজন বসবাস করেন তাদের বিভিন্ন ধরনের যে সুরক্ষার যে বিষয় তা নিয়ে যে জিটিএ কাজ করবে সেই প্রসঙ্গের কথা বারবার ধরে উল্লেখিত হয়। এখানে যেটা জানতে পারা যাচ্ছে যে এর মধ্যে পঙ্কজ কুমার সিং, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার যিনি ডেপুটি এনএসএ ছিলেন, তাকে মধ্যস্থতাকারী হিসেবে কেন্দ্রের তরফ থেকে নিয়োগ করা হয়েছে এবং রাজ্যের আপত্তির বিষয় একটি, সেটা হচ্ছে যে রাজ্যের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে, রাজ্যের সঙ্গে কোনো প্রকার কথাবার্তা না চালিয়ে কেন্দ্রের তরফ থেকে কিভাবে একতরফা এই ধরনের সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারেন। প্রসঙ্গত যেখানে জিটিএ এলাকা রয়েছে সেখানের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে এই যে যারা পার্টি ছিলেন তাদের সেখানে একসঙ্গে আলোচনা করে কথাবার্তা চালিয়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে রাজ্যকে না জানিয়ে কেন্দ্রের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হলো সে বিষয়ে আপত্তির কথা এই চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তুমি জানো যে আরো একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যে তুমি যেমনটা বলছিলে তারই পাশাপাশি এই পঙ্কজ কুমার সিং, ভূমিকা কি এই পঙ্কজ কুমার সিং এর? দেখো, তোমাকে জানাই সেটা হচ্ছে যে পাহাড়ে বারবার ধরে বেশ কতগুলি সময় রাজনৈতিক অস্থিরতার ঘটনা ঘটেছে এবং 2011-র পর থেকেও 2013 এবং 2017-তে দুটো সব থেকে বড় ধরনের ঘটনা ঘটেছিল এবং 2017-র পর থেকেও বারবার ধরে আলোচনাতে যেটা ছিল এবং পাহাড়ের বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই গোর্খাল্যান্ড প্রসঙ্গের কথা বারবার ধরে তুলে ধরছিলেন। 2019-এর লোকসভা হোক বা তারও আগের লোকসভা হোক, 2021-এর বিধানসভা ভোট হোক, 2024-এর লোকসভা হোক, আবার সামনে বিধানসভা আসতে চলেছে। তুমি জানো যে বিভিন্ন নির্বাচনের আসার সময় বা নির্বাচন কেন্দ্রিক সময়গুলিতেই এই গোর্খাল্যান্ড ইস্যুকে চাকরা দেওয়ার চেষ্টা হয় এবং বারবার ধরে বিভিন্ন বিজেপির সেখানে যে সমস্ত সহযোগী দল যারা রয়েছেন তাদের তরফ থেকেও বারবার ধরে উল্লেখ করা হতো যে বিভিন্ন সময় দাঁড়িয়ে গোর্খাল্যান্ড প্রসঙ্গের কথা সেখানে বিজেপির তরফ থেকে বারবার তোলা হচ্ছিল।
ফলে মনে করা হচ্ছে এই গোর্খাল্যান্ড প্রসঙ্গের কথাই ঘুরিয়ে সেখানকার মানুষের সঙ্গে আলোচনা করার জন্য এই মধ্যস্থতাকারী হিসেবে পঙ্কজ কুমার সিংকে রাখা হচ্ছে এবং এতেই মনে করা হচ্ছে যে ফের নতুন করে একটা অস্থিরতা উত্তরবঙ্গের এই জায়গাগুলোতে তৈরি হতে পারে। ফলে রাজ্যের আপত্তির জায়গা এক, তাদের সঙ্গে কথা না বলে একজনকে কিভাবে মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ করা হলো, দুই, তিনি কি ভূমিকা নিয়ে কাজ করবেন সেই ভূমিকার প্রসঙ্গের কথাও উল্লেখ করা হয়নি বা আলোচনা করা হয়নি রাজ্যের সঙ্গে। ফলে এই মূলত বিষয়গুলোকে নিয়েই প্রধানমন্ত্রীর কাছে এই আপত্তিজনক বিষয় জানিয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেশ আবে